প্রিয় দর্শক, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভি নিয়মিত আয়োজন নিউজ ইনসাইট। সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, আজ আমাদের মাঝে অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য অনুষ্ঠানের শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আর আছেন কয়েকজন শিক্ষার্থী যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। দর্শক, অনুষ্ঠানের শুরুতে সোনার বাংলা সাংস্কৃতিক বলয় এবং শিল্পী কল্যাণ ট্রাস্ট নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই যেটা বলবো যে প্রায় ২০ বছর আগে সোনার বাংলা সংস্কৃতি বলয় নামে একটি প্রকল্প পরিকল্পনা করা হয়েছিল, সেটি এখন কোন পর্যায়ে সেটা জানতে চাইবো। ভাবনাটা এরকম ছিল যে এই সরোবরদী উদ্যানের চারপাশ ঘিরে একদিকে রয়েছে বাংলা একাডেমি, ওইদিকে শিশু একাডেমি, এদিকে আমাদের জাতীয় জাদুঘর, চারুকলা অনুষদ, এই দিকটাতে শিল্পকলা একাডেমি, পূর্ব দিকটাতে রমনা পার্ক, সব কিছু মিলে পরিবেশটাই ঠিক সংস্কৃতি বলয় হবার মতোই। তো এটা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা শুনছিলাম। তবে এখন যে জায়গাটায় আমরা আছি, যে এটির যে নকশা সেটি সম্পন্ন হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটি অনুমোদন করেছেন। ফলে আমরা এখন, তবে এটি বলা ভালো যে এই সংস্কৃতি বলয় মানে কিন্তু এখানে নতুন করে কোনো স্থাপনা হবার কথা নেই। এখানে উনি যেভাবে নির্দেশনা দিয়েছেন সেটা হলো যে এটাকে এর যে প্রাকৃতিক যে নান্দনিক যে পরিবেশ সেইটিকে আরও সুন্দর করে গড়ে তোলা এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা যোগাযোগ করা যায় যাতে মানুষ সহজে একটা থেকে আরেকটা যেতে পারে, সেরকম একটি ব্যবস্থা করা। এবং একটি শুধুমাত্র মঞ্চ, তো উন্মুক্ত মঞ্চ হবে, যে মঞ্চটিতে হয়তো বিভিন্ন সময় সভা সমাবেশ এগুলো অনুষ্ঠিত হবে, কারণ এখন তো ঢাকা শহরে আর দ্বিতীয় কোনো জায়গা নেই। এছাড়া শিশু পার্ক যেটি, এটিকেও নতুন করে হয়তো এমন হতে পারে যে এই পুনর্বিন্যাস করা। এছাড়া বইমেলার সময় তো এখন আমরা একটি বড় অংশ নিয়ে বইমেলা করি, তো সেইভাবেই আমরা পরিকল্পনাটি করছি। ওই দিকে একটি কালী মন্দির আছে, এটি ৭১-এ একেবারেই ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেটিরও জায়গা আমরা সুরক্ষিত রেখে সেখানে যাতে তারা সুন্দর করে মন্দির গড়তে পারেন সেরকম একটা ব্যবস্থা হয়েছে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসবো, যে সংস্কৃতি কর্মীদের জন্য শিল্পী কল্যাণ ট্রাস্টের অগ্রগতি সম্পর্কে জানতে চাইবো। এবং আমরা জেনেছি যে এখানে ১০ কোটি টাকার সরকার থেকে একটা অনুদানের বিষয় আমরা শুনেছি। অসচ্ছল শিল্পীদের জন্য যে ভাতা, এটি কিন্তু একটা প্রতি বছরই দেওয়া হয়, তবে সেটি মানে তালিকা করে প্রতি বছর দেওয়া হয় এবং সেখানে কিছু নতুন নতুন নামও যুক্ত হয় এবং সেখানে সর্বাধিক মাসে ৩,০০০ টাকার বেশি দেওয়া হয় না। তো কোনো কোনো ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে শিল্পীদের এমন একটি সংকট তার জীবনে এসে উপস্থিত হলো যে তার জন্য ওই ৩,০০০ টাকা এটা কোনো সমাধানই দিতে পারে না। তো ওই সমস্যাগুলো সমাধানের জন্যে আমরা একটি আলাদা তহবিল করতে চাই, সেটি আমরা শুরু করেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাকে নিজেই বলেছেন যে আমি এই অসচ্ছল শিল্পীদের এই তহবিলটি এটি যাতে খুব সমৃদ্ধ হয় সেজন্য আমি অর্থ সংগ্রহ করে দেব। তো এর চেয়ে বড় আশ্বাস আর কি হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো যে বিদেশে সংস্কৃত মন্ত্রণালয়ের আলাদা কোনো উইং করার কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা ভাবছি যে উইং না করে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা। যেমন আপনি যদি ভারতের দিকে তাকান, সাংস্কৃতিক কেন্দ্রটা কি যে হাই কমিশনগুলো আছে সে তাদের অধীনে থাকবে নাকি আলাদা? না, এটি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হবে। তবে বিদেশে যে কোনো প্রতিষ্ঠান হলেই সেটি কিন্তু সেই দূতাবাসের সঙ্গেই সম্পর্কযুক্ত হয় এবং দূতাবাস অনেকাংশেই সেগুলোর কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করেন বা পরিচালনা করেন, সেটি একটি সমঝোতার ব্যাপার আছে। তো আমরা যেমন মডেল হিসেবে দেখতে পাই, যেমন ভারতে ওদের যেমন আছে যে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। আপনি যদি গ্রেট ব্রিটেনের দিকে তাকান তাহলে ব্রিটিশ কাউন্সিল আছে ওদের। ফরাসিদের যেমন অ্যালিয়েন্স ফ্রান্সে আছে, জার্মানদের যেমন গোয়েটে ইনস্টিটিউট আছে, আমেরিকানদের দেখবেন আপনি আমেরিকান কালচারাল সেন্টার আছে। তো ঠিক সেইভাবে আমরা এগুলোকে মোটামুটি স্বায়ত্তশাসিত
প্রতিষ্ঠান হিসেবেই গড়তে চাই, কিন্তু তদারকিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসগুলো থাকবে এবং এগুলোর প্রধান হবেন, যেটি আমরা এই মুহূর্তে আলোচনা করেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং সচিব মহোদয়ের সঙ্গে আমি এবং আমাদের মন্ত্রণালয়ের সচিব মহোদয় আমরা একটা বৈঠক করেছি। সেই বৈঠকে আমরা মোটামুটি কিছু কিছু বিষয়ে একমত হয়েছি। তার মধ্যে একটি বিষয় যে এগুলোর পরিচালনায় বা নেতৃত্বে থাকবেন সরকারি কর্মকর্তা নয়, যারা এই দেশের সাংস্কৃতিক ক্ষেত্রে নেতৃস্থানীয় মানুষ আছেন, যারা এই বিষয়গুলোতে বিশেষজ্ঞ, এই ধরনের মানুষগুলোকেই দায়িত্ব দেওয়ার কথা প্রাথমিকভাবে চিন্তা করা হয়েছে। এবার আমরা একটু অনুষ্ঠানে ভিন্ন দিকে যাব। এখানে যারা আমন্ত্রিত শিক্ষার্থী আছে তাদের কাছে চলে যাব। আপনারা প্রশ্ন করুন। আমাদের সংস্কৃতিতে বিদেশি সংস্কৃতির যে অনুপ্রবেশটা যে ব্যাপক হারে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের তরুণ প্রজন্ম ওটাকে ভালোভাবে গ্রহণ করছে। আমরা যারা তরুণ প্রজন্ম আছি, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের নৈতিকতার একটা ব্যাপার থাকে, সেটা এবং মূল্যবোধ সেটা দিন দিন আমাদের অবক্ষয় ঘটছে। এক্ষেত্রে আমাদের তরুণ প্রজন্মের নৈতিকতাটা ধরে রাখার জন্য বা মূল্যবোধের বিকাশ ঘটানোর জন্য আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় কি পদক্ষেপ নিতে পারে? আমার প্রশ্ন আপনার কাছে এটা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের সংস্কৃতির প্রধান যেটা আসে সেটা হচ্ছে ভাষা। সংস্কৃতিতে প্রথমত আমরা ভাষাটাকে বুঝি। এখন এক্ষেত্রে আমাদের ভাষা হচ্ছে বাংলা, আর বাংলা ভাষার উৎপত্তিটা হচ্ছে সংস্কৃত ভাষা থেকে। এখন সংস্কৃত ভাষাটাকে আমরা মৃত ভাষা হিসেবে জানি, কিন্তু এই যে ভাষাটা বিকৃতি হয়ে গেছে বা যেটা এখন আর প্রচলিত নাই, এখন হচ্ছে যে আমাদের সেই সংস্কৃত ভাষাটাকে আমাদের ঐতিহ্য হিসেবে আদি ভাষা হিসেবে কি সংরক্ষণ করা যেতে পারে, আর যদি যায় কিভাবে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় সেটার জন্য পদক্ষেপ নেবে? আমার এই দুইটা প্রশ্ন আপনার কাছে। প্রথম প্রশ্নটা বলি যে সংস্কৃতির কিন্তু দেশ বিদেশ বলে কিছু নেই, অপসংস্কৃতির আছে। যে বিষয়টা মনে হয় তুমি বোঝাতে চাইছো সেটি হলো অপসংস্কৃতি, যেটি আমার মূল্যবোধের সঙ্গে যায় না, যেটি আমার ঐতিহ্যের সঙ্গে যায় না, বা আমাদের সামাজিক যে ধ্যান ধারণাগুলো আছে, যেগুলোকে আমরা ভালো বলে চিহ্নিত করি, সেগুলোর সঙ্গে সংঘাতপূর্ণ সেগুলোর কথা তুমি যদি বলে থাকো, তাহলে এই অত্যাচার সারা বিশ্ব জুড়ে আছে, সব দেশেই এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং এই আলোচনাটা হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু এটাকে প্রতিহত করার উপায় একটি, এখন তো আকাশ উন্মুক্ত হয়ে গেছে, অনেক কিছুই তুমি দেখতে পাবে, যেমন শুধু টেলিভিশনে নয়, আমি তো ইন্টারনেটেও এই আমি অপসংস্কৃতি প্রচুর জিনিস আমি ডাউনলোড করতে পারি, চাইলেই আমি অনেক কিছু পেতে পারি। সুতরাং বিষয়টা অন্য জায়গায়। বিষয়টা হলো এইরকম, আমি যেটা মনে করি, আমার একদম ব্যক্তিগত অভিমত, দায়িত্বটা কিন্তু আমাদের বলতে আমি অভিভাবক বা আমি মা বাবা বা আমি শিক্ষক। আমাদের দায়িত্ব হলো আমাদের সন্তানদের সেইভাবে গড়ে তোলা, সে যেন ভালো এবং মন্দের তফাৎটা বুঝতে পারে। বাজারে গিয়ে আমি যখন মাছ কিনি, আমি টিপি টিপি দেখি না যে কোনটা ভালো মাছ কোনটা খারাপ মাছ। আমি কিন্তু শিখে যাই আমার অভিজ্ঞতার মধ্য দিয়ে যে এই মাছটা ভালো, এটা আমি কিনবো, খারাপটা কিন্তু আমি কিনবো না, কারণ ওটি আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি যদি আমার সন্তানদের মধ্যে ওই চেতনাটা গড়ে তুলতে পারি যে ও বেছে নিতে পারবে যে এইটি ভালো এবং এইটি মন্দ, সে মন্দটি প্রত্যাখ্যান করবে, ভালোটি ধরে সে অগ্রসর হবে। এই সচেতন সমাজটা তৈরি করাই কিন্তু আমাদের মূল দায়িত্ব। এই কাজটা যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের তরুণ প্রজন্ম অনেক বিভ্রান্তির মধ্যে পড়বে এবং সেই দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে, তাদের নয়। এটা হলো আমার 1 নম্বর প্রশ্নের উত্তর। আর 2 নম্বর প্রশ্ন যেটি হলো যে সংস্কৃত ভাষা নিয়ে, যে পৃথিবীতে বেশ কিছু ভাষা আছে যেগুলো এখন অপ্রচলিত, কিন্তু যেগুলো ব্যবহৃত হয় বিশেষভাবে, যেমন সংস্কৃত, যেমন ল্যাটিন ভাষাতে কেউ কথা বলে না এখন, আর সংস্কৃত ভাষাতে কেউ কথা বলে না। কিন্তু এই ভাষাগুলো ধরে রাখাটা অবশ্যই খুব জরুরি, কারণ এগুলো আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক ধারাবাহিকতার একটা একেবারে ভিত্তি বলা যায়। সুতরাং সেই দিক থেকে বিচার করলে এই ভাষাকে ধরে রাখা, এই ভাষায় রচিত যেসব গ্রন্থ আছে
সেই গ্রন্থগুলোকে সংরক্ষণ করা। তবে এটি কখনোই সর্বসাধারণের কাছে পৌঁছানো যায় না, যাবেও না। এই ভাষাগুলোর ধরে রাখাটার প্রয়োজন আছে। এখন কিভাবে ধরে রাখা হবে এই নিয়ে অবশ্য সংস্কৃতি মন্ত্রণালয়ের আমরা কিন্তু সত্যি কথা বলি, এবং এটা নিয়ে আমরা ভাবিনি। কারণ এগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। চর্চাটা ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই সীমিত থাকে। আমাদের সংস্কৃতি অঙ্গনে কী করে সংস্কৃত চর্চার বিস্তার ঘটানো যাবে এটা নিয়ে আমি কিছু ভাবিনি। আপনার একটা প্রসঙ্গে আমি আসতে চাইবো, আপনি একটা ব্যক্তিগত মতামত দিয়েছেন যে বাবা মার যে সচেতন হওয়ার জায়গাটা এবং সন্তানের মূল্যবোধের জায়গাটাকে মানে বলার জন্য যে কোনটা ভালো, বাবা মা কোনটা এবং মন্দ। শিক্ষক এই বিষয়টাকে আমি আরেকটু বলবো যে আমাদের ইন্টারনেট যেটা অপসংস্কৃতির একটা বড় অংশ আমরা মনে করি, যে আমরা চাইলেই যে জায়গাগুলোতে আমরা ঢুকে যেতে পারি, কিন্তু পৃথিবীর অনেক দেশই আছে যে চাইলেও যে সরকার মনে করেছে এই জায়গাটাতে আমাদের জেনারেশনের মূল্যবোধের একটা অবক্ষয় ঘটাতে পারে, তারা কিন্তু সেই সাইটগুলো অফ করে দিয়েছে। কিন্তু আমাদের দেশে কিন্তু আমাদের ইন্টারনেটের একটা বড় জায়গা কিন্তু সব কিছু উন্মুক্ত, কোনো জায়গায় কিন্তু অফ করে দেওয়ার বিষয় না। বা আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন যে আমাদের ইন্টারনেটের যে এই যে সব কিছু যে উন্মুক্ত হওয়ার জায়গাটা, এটা এভাবেই থাকাটা ঠিক? না, মানে আমি যেটা বলতে চেয়েছি যে আপনি কোনটা বন্ধ করবেন, কোনটা দেখতে দেবেন, সেটি কিন্তু একটা ভিন্ন তর্ক। আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো যে আপনি নিষেধ করে সব সমস্যার সমাধান করতে পারবেন না। সেক্ষেত্রে যতই আপনি নিষেধ করবেন, সে কিন্তু কোনো না কোনোভাবে একটি ভিন্ন পথ হয়তো বেছে নেবে। তো আমি তাকে সেই পথে না যেতে দিয়ে বরং আমি তাকে যদি পরিবার এবং প্রকৃত শিক্ষকের অর্থে মাধ্যমে সুশিক্ষিত করতে পারি, সুশিক্ষা তাকে দিতে পারি, তাহলে সে নিজেই মন্দ জিনিসটাকে বর্জন করবে। সেটি হলো আমি মনে করি সবচেয়ে আদর্শ সমাধান। আপনি জোর করে তো বন্ধ করতেই পারেন। আপনি পৃথিবীতে বা আমাদের দেশে কত রকম অপরাধ হচ্ছে না, আমরা তো জেলে দিচ্ছি। এই যে সম্প্রতি আমরা দেখলাম একটার পর একটা মেয়েদের উপরে আঘাত, মেরে ফেলার চেষ্টা করছে, তার সম্ভ্রম নষ্ট করার চেষ্টা করছে, তাকে নির্যাতন করছে, তাকে অপমান করছে, একটার পর একটা। এদের ধরাও পড়ছে। ধরা পড়ার পরে কি কমলো? কমছে না। বিভিন্ন জায়গায় ঘটেই যাচ্ছে ঘটনাগুলো। কেন ঘটছে? কারণ আমরা ওই মূল্যবোধের শিক্ষাটা ওদের দিতে পারছি না। ওই শিক্ষাটা যদি আমরা দিতে পারি তাহলে এই ঘটনাগুলো ঘটার কোনো কারণ নেই। আচ্ছা, আমরা এখন আবারও পরে এবং ইন্টারনেটের ব্যাপারে যেটা আমি বলি, এটা খুব মানে আমি এটা কথাটা সবার সামনে সবাই উদ্দেশ্যে বলতে চাই যে ইন্টারনেট ঘাটাঘাটি করে বা গুগল ঘাটাঘাটি করে অনেক ছেলেমেয়েরা করে। এটা আমার কথা নয়, এটা ভারতের প্রধানমন্ত্রী কথাটা বলেছিলেন যে ইউ ক্যান ডাউনলোড ইনফরমেশন অনলি, নট নলেজ। তথ্য পাওয়া যাবে কিন্তু জ্ঞান অর্জন করা যাবে না। জ্ঞান বিষয়টা কিন্তু অন্যরকম। এইখানে কিন্তু আমরা খুব ভুল করছি আর কি, বা অথবা আমরা ঠিক সঠিকভাবে উপলব্ধি করছি না যে আমি আমার সন্তানকে কি শুধু তথ্য দিয়ে পরীক্ষায় পাশ করাতে চাই, নাকি তাকে প্রকৃত অর্থে জ্ঞানী করতে চাই। আমরা এখন পরে প্রশ্ন চলে যাব। স্যার, আমি এমনভাবেই বলবো যে আমি ছোটবেলায় দাদির কাছে রূপকথার গল্প শুনেছি, তেমনটাই করেই আমি আমাদের সংস্কৃতির যে শাখা বা উপাদানগুলো রয়েছে সেই জায়গাটা আমি শুনেছি। জারি গান, সারি গান, পুতুল নাচ, কিংবা আমি সর্বোচ্চ পুতুল নাচ দেখেছি টিভির পর্দায়। স্যার, আমার জানার বিষয় হচ্ছে এইখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো একটা টিম আছে ভালো। জি স্যার, আমি সেই টিমেরই একজন অংশ স্যার। তো স্যার, আমি সেই জায়গায় জানতে চাচ্ছি স্যার যে আমাদের যে এই বিলুপ্ত প্রায় যে শাখাগুলো স্যার, সংস্কৃতির যে অংশ, আমাদের নিজস্ব সংস্কৃতির যে অংশ, সেই জায়গাটায় স্যার আপনার সংরক্ষণ করা কিংবা সম্প্রসারিত করার ক্ষেত্রে স্যার আপনাদের কোনো পদক্ষেপ বা পরিকল্পনা আছে কিনা? না, নিশ্চয়ই আমাদের তো অবশ্যই পরিকল্পনা আছে। যেমন আমরা পুতুল নাচগুলো যারা বিভিন্ন জায়গায় চর্চা করছেন বা আমরা শুনতে পাচ্ছি, জানতে পারছি, তাদের কিন্তু আমরা নানানভাবে সহায়তা করার চেষ্টা করছি। এটা শুধু পুতুল নাচের ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে। যেমন টাঙ্গাইলে আপনার একটা গ্রাম আছে, যে গ্রামে তারা এই বর্ষাকালে নৌকায় তারা ওই বেহুলা লখিন্দরের কাহিনী ভাষার গল্প করে। সেখানে যেমন আমরা তাদের সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। এমনিভাবে বিভিন্ন জায়গায়, যেমন আমরা মণিপুরি সম্প্রদায়ের তাদের কিছু কর্মকাণ্ডে আমরা সহায়তা করছি। এভাবে বিভিন্ন জায়গায় আমরা যতটুকু পারি, আমাদের তো সীমিত সাধ্য, তার মধ্যেও যতটুকু করা যায়। যেমন নকশি কাঁথার কথা যদি বলি, যে নকশি কাঁথা এখন যেগুলো আমরা দেখি বিভিন্ন
এই দোকান টোকানে যেগুলো নকশিকাঁথা দেখি, এগুলো তো সব ফরমাইশি নকশিকাঁথা, মানে ডিজাইন করে দিয়েছে শহরের কোনো শিল্পীরা যে এখানে একটা পাখি হবে ভাই, এখানে একটা বাঘ হবে, এখানে একটা হাতি হবে, এখানে একটা ফুল হবে। ওই গ্রামের মহিলা হয়তো বসে বসে সুতো দিয়ে ওই জিনিসটা করছে। কিন্তু আমরা জসিমউদ্দিনের কবিতা পড়লে যে নকশিকাঁথার বর্ণনা পাই সেটি হলো যে গ্রামের একজন নারী, তিনি হয়তো স্বামীর অবর্তমানে ব্যাকুল হয়ে তার মনের যত রকম বেদনা সেটি ওই নকশিকাঁথা সুতোর মধ্য দিয়ে তিনি বহিঃপ্রকাশ গেঁথে দিচ্ছেন। দিচ্ছে। এই যে স্বতঃস্ফূর্ততা ছিল ভালোবাসার, আনন্দের, সুখের, দুঃখের, এই স্বতঃস্ফূর্ততা কিন্তু এখন আর নকশিকাঁথায় নেই। তো আমাদের লোকসঙ্গীতের ক্ষেত্রে, আমাদের লোকসংস্কৃতির ক্ষেত্রে কিন্তু এটি একটি সংকটের কারণ। কিন্তু আমরা তারপরেও মনে করি যে আমাদের লোকসঙ্গীত, সংস্কৃতি এত সমৃদ্ধ যে এটাকে শুধু যদি আমরা সংরক্ষণই করি, এটা যদি আর নতুন করে কেউ সৃষ্টি নাও করে, তাহলে যা সম্পদ আছে এই সম্পদ দিয়েই কিন্তু সারা পৃথিবীর সামনে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমি আবারও আসবো আপনার কাছে, তার আগে দর্শক একটা বিরতি নেব এবং বিরতির পর আমরা যে বিষয়ে কথা বলবো, জঙ্গিবাদ মোকাবেলায় 3টি মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে সেই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে একটা ছোট্ট বিরতি। দর্শক, ফিরে এলাম নিউজ ইনসাইডে। আমরা এরই মধ্যে জেনে গেছি যে শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একসাথে আপনারা এই যৌথভাবে কাজ করার একটা পরিকল্পনা গ্রহণ করেছেন জঙ্গিবাদ মোকাবেলায়। আসলে এর অগ্রগতি কি, এটা জানতে চাইবো। এর শুধু 3 মন্ত্রণালয় নয়, এর সঙ্গে আমাদের দেশে যারা সংস্কৃতি অঙ্গনের নেতা, যারা প্রধান ব্যক্তি যারা, তারাও কিন্তু এই সভায় ছিলেন এবং নানান ধরনের সেখানে পরামর্শ এসছে, নানান ধরনের প্রস্তাব এসছে। সেগুলোকে আমরা একসঙ্গে করে আমরা একটি কর্মসূচি দাঁড় করানোর প্রক্রিয়ার মধ্যে এখন আছি। আমরা আশা করছি জানুয়ারি মাস থেকে নতুন বছরেই এই কাজটি আমরা শুরু করতে পারবো। তবে পাইলট প্রজেক্ট হিসেবে কিন্তু আমরা ইতিমধ্যে কিছু কাজ শুরু করে দিয়েছি। যেমন আমরা 100টা স্কুলে এখন গান শেখাচ্ছি। আমার বক্তব্য হলো যে এই গানগুলো গান শেখানো মানে সবাই যে গায়ক হবে তা নয়। একটা অনুষ্ঠান যখন হয় তখন 1জন 2জন 5জন শিল্পী গান করেন, কিন্তু হাজার হাজার মানুষ গান শোনেন। এই যারা শুনছেন তারাও কিন্তু একটা সংস্কৃতির চর্চার মধ্যে আছে, পরিবেশের মধ্যে আছে। চলে আসলো। একজন লেখক বই লেখেন, কিন্তু যারা পড়ছেন তারাও কিন্তু এই চর্চাটার মধ্যে আছেন। সুতরাং প্রত্যেককে লেখক হতে হবে, প্রত্যেককে গায়ক হতে হবে, প্রত্যেককে শিল্পী হতে হবে, বিষয়টা এরকম নয়। যে শিল্পের রসটা গ্রহণ করতে পারে, যে সাহিত্য পড়ছে, আগ্রহ আছে যার, এই আগ্রহটা তৈরি করাটাই কিন্তু আমাদের মূল কাজ। আমি যদি আমার সন্তানদের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে যদি এই আগ্রহটা তৈরি করতে পারি যে আমি গান শুনতে চাই, আমি ছবি দেখতে চাই, আমি সিনেমা দেখতে চাই, আমি নাটক দেখতে চাই, আমি বই পড়তে চাই, আমি খেলাধুলা করতে চাই, এই আগ্রহটা তৈরি করাটাই হলো কিন্তু আমাদের মূল কাজ। এটাই কিন্তু সংস্কৃতি চর্চা। যে কারণে আমরা এখন বলেছি যে আমরা কাজটা শুরু করতে চাই একেবারে প্রাথমিক শিক্ষার বিদ্যালয় থেকে, যে ওখানে আমরা যাই, ওখানে আমরা গান শোনাই। আমরা এখন আবারও পরের প্রশ্নে চলে যাব। আমাদের দেশে বাইরের চ্যানেলগুলোর ব্যাপক সয়লাভ, যার দরুন দেখা গেছে অনেক ভালো সংস্কৃতি আমাদের ভিতরে আসছে, বাট কিছু অশ্লীল সংস্কৃতি আমাদের পাশের দেশে হোক, বাইরে হোক, বিভিন্ন দেশ থেকে আসতেছে। তো যার ফলে আমাদের নৈতিক অবক্ষয় তো ঘটতেছেই, সামাজিক অবক্ষয় ঘটে। দেখা গেছে এই চ্যানেলগুলো আমাদের বাইরের কান্ট্রি যেমন নেপাল, পাকিস্তান বলেন, অনেক দেশগুলো ব্র্যান্ড করে দিছে। তো আমাদের এক্ষেত্রে আমাদের ভূমিকা কি হবে? যে আমরা যে এত চ্যানেল দিচ্ছি, এই চ্যানেলগুলো থেকে আমাদের শিক্ষণীয় কী আছে? আমরা যারা মানে এই টেলিভিশনের এই লাইনে আমরা কাজ করি, দর্শক না, তাদেরই বা শেখার কী আছে? সেই জিনিসগুলো না থাকলে আমি চ্যানেলগুলোকে কেন চালাতে দিচ্ছি? তার মধ্যে আরেকটি যেটি সমস্যা হচ্ছে, সেটি অবশ্য আর্থিক। সেটি হলো যে বিজ্ঞাপন। এখন ধরুন একটি সাবানের বিজ্ঞাপন, যে সাবানটা ভারতেও পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যায়। তো ওই সাবানের যিনি প্রস্তুতকারক, তিনি চিন্তা করছেন যে এই চ্যানেলটা তো ভারতের চ্যানেল, কিন্তু বাংলাদেশের মানুষও তো বেশি দেখে, তাহলে তো আমার ওখানে ভারতে বিজ্ঞাপন দেওয়াটাই ভালো। তাহলে ভারতের মানুষও দেখলো, বাংলাদেশের মানুষও দেখলো, এক খরচে।
তাহলে আমার 2 জায়গায় আর বিজ্ঞাপনটা দিতে হচ্ছে না। ভবিষ্যতে কিন্তু এটা একটা সংকট হয়ে দাঁড়াবে, আমি আজকে বলে দিচ্ছি। যাই হোক, সেটি ভিন্ন একই বিষয়। রকম ভাবে আমরা বলতে পারি না যে আমাদের চ্যানেল বিদেশি চ্যানেলে আগ্রাসন যেভাবে আমাদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, একই রকম ভাবে আমাদের চ্যানেল কেন বাইরের বাজারে সেভাবে ছড়িয়ে যাচ্ছে না? সেটি অবশ্য ভিন্ন সমস্যা আবার, সেখানেও অর্থনীতি। একটু ছোট করে জানতে অর্থনীতিটা হলো এরকম যে ভারতের প্রসঙ্গটা ভারতের ক্ষেত্রে বেশি ওঠে। ভারতে কোনো চ্যানেল দেখাতে হলে সেটা ভারতেরই হোক, বাংলাদেশেরই হোক, পৃথিবীর যে কোনো দেশের হোক, ওখানকার কেবল অপারেটরদের টাকা দিতে হবে। এখন ধরুন আপনার এনটিভি, আপনি ভারতে আপনার চ্যানেল দেখাতে চান, আপনি পশ্চিমবঙ্গে দেখাতে চান, তাহলে আপনার কলকাতার যারা কেবল অপারেটর তাদের সঙ্গে চুক্তি করতে হবে। তারা বলবে যে আপনার চ্যানেল দেখানোর জন্য আমাদের মাসে 10 লক্ষ টাকা দিতে হবে। এই 10 লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে আপনি আর্থিকভাবে কি পাবেন? আপনি তো ভারতীয় কোনো পণ্যের বিজ্ঞাপন পাচ্ছেন না, যেখান থেকে আপনি ওই 10 লক্ষ টাকা আপনি খরচটা উঠিয়ে আনতে পারবেন। এখানেও কেবল অপারেটররা পয়সা নেন, কিন্তু এখানে তো আপনি বিজ্ঞাপন দেখাচ্ছেন, বিজ্ঞাপন দিয়ে আপনি আপনার খরচটা উঠিয়ে ফেলছেন। ওরা অর্থের বিনিময়ে বাড়ি বাড়িতে আপনার কেবল দিয়ে আপনার চ্যানেলটাকে পৌঁছে দিচ্ছে। ফলে এখানে আপনার নিজস্ব একটা স্বার্থ আছে, কিন্তু ভারতে প্রচারের ফলে আমার কিন্তু আর্থিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হব, আমার কোনো লাভ নেই, সেজন্যই যাচ্ছে না। এটা কিন্তু সরকারের মধ্যে কোনো সমস্যা নেই, এখানে এই জায়গাটাতে সমস্যা। তাহলে আরেকটা বিষয় যে বললো যে বিদেশি চ্যানেলগুলোর যে অনুষ্ঠানের যে নেগেটিভ দিকগুলো আমাদের ভিতরে যে মানে কি বলবো ছড়িয়ে যাচ্ছে, এ থেকে উত্তরণের তাহলে উপায় কি? হ্যাঁ, এটার উত্তর কিন্তু আমি প্রথমে দিয়েছি। যেমন বলি যে সচেতন এই যে ধরুন, যদি আমি বলিউডের ছবি ধরি, বম্বের, অথবা হলিউডেরও মারদাঙ্গা ছবি আছে অনেক, ওই ছবিগুলো তো ওই দেশে চলছে। তাহলে তো ওখানে প্রশ্ন উঠতে পারে যে ভাই আমাদের এই ছবি কেন তোমরা বানাচ্ছ, এগুলো তো আমাদের চরিত্র নষ্ট করে দিচ্ছে। জি, ওরা কিন্তু সে কথা বলছে না কেউ। ওদের দেশে যে সিরিয়ালগুলো, ওই যে উনি বলছেন যে এরকম পারিবারিক দ্বন্দ্ব, খুন খারাপি এগুলো হচ্ছে, ওদের দেশে তো ওদের সিরিয়াল নিয়ে এই আপত্তিগুলো কেউ করছে না। তো সুতরাং আমরা যে জায়গাটা ভয় পাচ্ছি, ভয়টা ওখানে নয়। ভয়টা তাহলে কোথায়? ভয়টা হলো আমাদের সন্তানদের তৈরি করা ঠিকভাবে। আমরা এটা তাহলে ঘুরে ফিরে একই অবস্থায় যেতে হ্যাঁ, তবে একেবারে যে নেতিবাচক প্রভাব প্রতিক্রিয়া হয় না তা না। পৃথিবীর বিভিন্ন দেশে এই যে খুন খারাপি, এই যে মারদাঙ্গার যে ছবিগুলো হয়, এগুলো যে শিশুদের মনের উপর বাচ্চারা যদি দেখে, তাহলে তো তাদের উপরে প্রতিক্রিয়া হতে পারে। এই জন্য বিদেশে কিন্তু বলেই দেওয়া হয় যে কোনো ছবি দেখবেন আপনি, ওখানে লেখাই থাকে যে এত বছরের নিচে হলে এই ছবি দেখবেন না কেউ, এত বছর বয়স হলে এই ছবি বাবা মার সঙ্গে দেখতে হবে, একদম পরিষ্কার লেখা থাকে। অ্যাসিস্ট্যান্স অফ প্যারেন্টস, গাইডেন্স বাই অফ প্যারেন্টস নিডেড লেখাই থাকে। অথবা বলা থাকে যে 16 বছরের নিচে হলে এই ছবি দেখবেন না, পরিষ্কার লেখা থাকে। এবং সেখানে ওখানকার বাবা মা, অভিভাবকরা এতই সচেতন, তারা কিন্তু সেগুলো মানে। আমরা কিন্তু এগুলো মানি না, এর ফলে আরও বেশি সমস্যা। আচ্ছা, আরেকটা বিষয় এর মধ্যেই নিয়ে আসবো যে কিছুদিন আগেও যে ভারতীয় মুভি আমাদের সিনেমা হলে চলা নিয়ে একটা নানা তর্ক বিতর্ক তৈরি হয়েছিল, এই প্রসঙ্গে একটু জানতে চাইবো। আমি কথাটা অনেকবার বলেছি, আমি মনে করি যে এই চলচ্চিত্রের দরজা খুলে দেওয়া উচিত। তা না হলে আমাদের দর্শক শিক্ষিত হবে না। দর্শক যদি শিক্ষিত না হয় বা ভালো ছবি দেখতে অভ্যস্ত না হয়, তাহলে সিনেমা হলে লোক খুব কম যাবে। আমি যারা বিরোধিতা করেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই সবসময় বলি, যে যখন আমরা পাকিস্তানের সঙ্গে ছিলাম, তখন এই পূর্ব পাকিস্তানে কলকাতার ছবি আসতো, বম্বের ছবি আসতো, লাহোরের উর্দু ছবি আসতো, হলিউডের ইংরেজি ছবি আসতো, কোনো কিছুই বাধা ছিল না। কিন্তু তার মধ্যেও বাংলা ছবি সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। এবং মজার ব্যাপারটা হলো, বাঙালি নির্মাতারা উর্দু ছবি তৈরি করেছিলেন, যে উর্দু ছবি পাকিস্তানের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তখনকার নির্মাতাদের কি আলাদা কোনো বৈশিষ্ট্যের কারণে বাংলা চলচ্চিত্র সগৌরবে একটা অবস্থান করেছিল? আর এখন যারা আমাদের নির্মাতারা আছেন, তাহলে কি আমাদের আমি নির্মাতাদের কারোর সঙ্গে কারো তুলনা না করে একটা জিনিস বলতে চাই, যে কোনো জিনিস, সেটা সিনেমা হোক, নাটক হোক, মঞ্চের নাটক হোক, টেলিভিশনের নাটক হোক, গল্প থাকতে হবে, গল্পের সুন্দর গাঁথনি থাকতে হবে এবং অভিনয় থাকতে হবে।
আমরা আবারও পরের প্রশ্ন চলে যাব এখন। আমরা যারা সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ডে নিয়ে পড়াশোনা করছি, চিত্রকলা, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ কিংবা নৃত্যকলা নিয়ে, আমাদের প্রথমেই যে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে আমাদের ভবিষ্যৎটা কী, আমরা কেন এই সাবজেক্টে পড়ছি। তারপর যখন আমরা আমাদের কর্মক্ষেত্রে আসছি তখনও দেখছি যে আমাদের কর্মক্ষেত্রটাও অনেক ছোট। তো আমরা চাকরি বাজারে টিকে থাকার জন্য আমরা আমাদের ঐতিহ্যটা থেকেও কিন্তু দূরে চলে যাচ্ছি, কিংবা আমাদের যে সাবজেক্ট নিয়ে আমরা পড়াশোনা করছি তার থেকে আমরা দূরে চলে যাচ্ছি। তো আমাদের পেশাদারিত্বের জায়গাটা নিয়ে যদি সাংস্কৃতিক মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ সরকার যদি কিছু ভাবে। অবশ্যই এটা নিয়ে আমরা ভাবছি শুধু না, আমরা কাজও করছি। কারণ এই বিষয়গুলো আমাদের বিশ্ববিদ্যালয়ে আছে, আমাদের আলাদা শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে, যেমন ঢাকায় মিউজিক কলেজ আছে, এবং এই নাট্যকলা বিভাগ আগে শুধুমাত্র জাহাঙ্গীরনগরে ছিল, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সব জায়গাতেই ড্রামাটিক্স খোলা হয়েছে। তো এটা যেহেতু একটি, এবং অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখন আমাদের সরকার থেকে যেটা করেছি, আমরা একটা প্রবিধানমালা তৈরি করছি প্রায় শেষের দিকে। এটি হলে যেটা হবে যে শিল্পকলা একাডেমিতে বা এই ধরনের পদে, শিল্পকলা একাডেমি বা আমাদের বাংলা একাডেমি বা আমাদের ন্যাশনাল মিউজিয়াম, যেখানে বা আমাদের যে লোকশিল্প জাদুঘর আছে, সেই সব জায়গাতে আমরা কিন্তু এই ধরনের বিষয়গুলো যারা পড়ছেন, বা আমাদের সাধারণ গ্রন্থাগার আছে, পাবলিক লাইব্রেরি, এবং প্রতিটা জেলায় আমাদের লাইব্রেরি আছে, এখন প্রতিটা উপজেলায় আমাদের লাইব্রেরি হচ্ছে, প্রতিটা উপজেলায় শিল্পকলা একাডেমি হবে। ফলে যারা এই বিষয়গুলো নিয়ে লেখাপড়া করছেন, আমরা তাদের অগ্রাধিকার দেব। এখন যে প্রবিধানমালা আছে তাতে কিন্তু এই অগ্রাধিকার দেওয়াটার সুযোগ নেই। যে পরীক্ষায় ভালো করবে সে যদি কি বলে অন্য কোনো যে বিষয়ে, দর্শনের ছাত্র বা ম্যানেজমেন্টের ছাত্র হয়, তারপরেও তাকে আমাকে চাকরি দিতে হবে। সুতরাং আমরা ওই জায়গাটিতে পরিবর্তন আনছি। আরেকটি যেটা আমরা বলেছি, যেটা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় কিছুটা করছেন বলে আমি জানি, যেমন তারা এখন ড্রয়িংয়ের শিক্ষক এই পদটি সৃজন করেছেন, এবং ক্রীড়া শিক্ষক এই পদটিও সৃজন করেছেন, সহ গ্রন্থাগারিক এই পদটিও নতুন করে সৃষ্টি করা হয়েছে। ভবিষ্যতে আমরাও প্রস্তাব দিয়েছি শিক্ষা মন্ত্রণালয়কে যে সঙ্গীতের শিক্ষক দেওয়ার জন্যে। তো আস্তে আস্তে আমার নিজের ধারণা যে এই বিষয়গুলো নিয়ে যারা পড়াশোনা করছেন তারা এই কাজগুলোতে অগ্রাধিকার পাবেন। স্যার, তাহলে দেশের সব শিল্পকলা একাডেমিগুলো যেগুলো আছে, আমরা দেখেছি যে যেখানে মূলত তৃণমূল থেকে শিল্পীরা উঠে আসে, অনেক জেলায় কিন্তু কার্যক্রম বন্ধ। তাহলে কি আপনি বলবেন যে সারা দেশের যে শিল্পকলা একাডেমিগুলোতে কার্যক্রমগুলো কি সামনের দিনে আরও বেশি তৎপরতা বৃদ্ধি পাবে? অবশ্যই। আমরা তো এখন প্রতিটা জেলায় আমাদের যে কালচারাল অফিসার বলছি বা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা, এই পদে আমরা এখন নিয়োগ দিচ্ছি, এবং আমরা প্রায় 60% নিয়োগ আমরা দিয়ে ফেলেছি, আর 40% নিয়োগ হয়তো আমরা আগামীতে দেব। এবং আমরা এই সংস্কৃতি বিষয়ক কর্মকর্তার পদ উপজেলা পর্যায়ে সৃজনের জন্য আমরা ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। জনপ্রশাসন মন্ত্রণালয় সেটি অনুমোদনও করেছেন, এটি এখন অর্থ মন্ত্রণালয়ে যাবে। তো সুতরাং আমরা কিন্তু এই সুযোগগুলো কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাবে বলে আমার মনে হয়। আমরা আবারও আসবো আপনার কাছে। তার আগে দর্শক একটা বিরতিতে যাব, এবং আমাদের স্বনামধন্য লিভিং লিজেন্ড আসাদুজ্জামান নূর রাজনীতির পাশাপাশি অভিনয় নিয়ে কি ভাবছেন, আমরা বিরতির পর সেই বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, ফিরে এলাম নিউজ ইনসাইডে। এখন আমরা কথা বলবো আমাদের লিভিং লিজেন্ড আসাদুজ্জামান নূরের সাথে, যে অভিনয়ের পাশাপাশি রাজনীতি এবং অভিনয় দুটোকে কিভাবে দেখেন। আপনাকে কাছে জানতে চাইবো যে মানে আপনার রাজনৈতিক জীবন পাশাপাশি অভিনয় জীবন। অভিনয় অবশ্যই বেশ করি, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু রাজনীতিতে এসে আসলে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন। আমি তো ছোটোখাটো আমার পেশা ছিল একটা, সেটা পাশাপাশি আমি অভিনয় করতাম। তো রাজনীতিতে এসে আমি মনে করি যে আমি ভুল করিনি, বা আমি কোনো ভুল সিদ্ধান্ত নেইনি। কারণটা হলো যে একজন শিল্পী হিসেবে বা একজন সংস্কৃতি কর্মী হিসেবে আমি যেটা
অনুভব করি যে আমাদের সমস্ত শিল্পচর্চার মধ্য দিয়ে তো আমরা একটা কথাই বলতে চাই, সেটা হলো মানুষের মঙ্গল। মঙ্গল চিন্তাটাই কিন্তু মূলত কাজ করে। সমাজের যে অন্যায় অবিচারগুলো আছে তার বিরুদ্ধে কথা বলা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলা, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলা, মানুষে মানুষের সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলা, একটা মানবিক সমাজ গড়ে তোলা, এটাই তো আমাদের শিল্পের মূল লক্ষ্য। রাজনীতির লক্ষ্যটাও কিন্তু তাই। রাজনীতিও কিন্তু মানুষের কল্যাণের জন্য। আমার নিজের কল্যাণের জন্য রাজনীতি করলে তো হবে না। তো এখন সেটা সেই জায়গাটি নিয়ে হয়তো তর্ক হতে পারে। অনেকে বলবেন যে এখন তো রাজনীতিতে অনেকেই এই ধরনের কর্মকাণ্ডগুলো করেন। সেটা পৃথিবীর সব দেশেই কম বেশি হয়ে থাকে। আমাদের লক্ষ্য হলো রাজনীতিটাকে এমন জায়গায় মানে নিয়ে যাওয়া যে রাজনীতি দিয়ে মানুষের কল্যাণ হবে, দেশ এগিয়ে যাবে এবং আমাদের বাংলাদেশ এত আমরা 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশ, রাজনীতিটা তো যেহেতু মানুষের মঙ্গলের জন্যই, ফলে দুটোর মধ্যে কিন্তু কোনো সংঘাত নেই। আদর্শগতভাবে দুই জায়গায় আদর্শগতভাবে লক্ষ্যটা এক, হয়তো ওইটি কাজের ধরনটা দু জায়গায় দুরকম। এবং আমি যে কথাটা বারবার বলার চেষ্টা করি সেটা হলো যে আমরা যেমন এখন অর্থনৈতিকভাবে আমরা ক্রমাগত সচ্ছলতার দিকে এগিয়ে যাচ্ছি, দেশটা ক্রমাগত এগিয়ে যাচ্ছে। আমরা যদি নিজেদের চারপাশে তাকাই তাহলে দেখব যে কত শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, কত রাস্তাঘাট হয়েছে, কত হাট বাজার হয়েছে, বিদ্যুৎ কত জায়গায় পৌঁছে গেছে, আমাদের কি বলে আইটি, ইনফরমেশন টেকনোলজি কীভাবে ছড়িয়ে পড়েছে, মানুষের প্রত্যেকের হাতে একটা করে মোবাইল, সেই মোবাইলের মাধ্যমে এখন সামাজিক যোগাযোগ কতভাবে বৃদ্ধি পেয়েছে। এখন এই যে একটা জায়গায় আমরা পৌঁছে গেছি এবং এটা আমরা এই চলতে থাকবে যদি না সেই রকমভাবে কেউ বিঘ্ন না ঘটায়। যে জায়গাটা কথাটার উপরে জোর দিতে চাই আমি বিশেষ করে এই তরুণ প্রজন্মের সামনে, সেটি হলো মানবিক সমাজ। এই সমাজটা গড়তে হবেই। এটি না গড়লে কিন্তু সত্যিকার অর্থে সোনার বাংলা যেটা আমরা বলি সেটি কিন্তু হবে না। আচ্ছা, আমরা এবার অনুষ্ঠানে একটি ভিন্ন দিকে আসব। এখানে যারা তরুণ প্রজন্ম আছে, আপনার যদি তাদের কাছে কোনো প্রশ্ন থাকে আপনি সে প্রশ্ন করতে পারেন। আমি যেটা তোমার কাছে জানতে চাই, আমরা তুমিও তো সংস্কৃত বিভাগে, যে এই সংস্কৃত বিষয়টি বেছে নেওয়ার পিছনে কী কারণ? এই লেখাপড়া শিখে তুমি কোন পেশায় যেতে পারো? স্যার, আমার পেশাটা হিসেবে আমি নিজেও এমনিতে গবেষণা করার জন্য আমার খুব আগ্রহী। আমার যেটা আছে সেটা হচ্ছে শিক্ষা নিয়ে। এখন সেই শিক্ষার হিসেবে একটা মাধ্যম হিসেবে আমি কিন্তু সংস্কৃত ভাষাটাকে নিতে পারি। যেতেই পারো। আর অবশ্যই। আমি জানি না আমি পারবো কিনা, কিন্তু আমি মনে প্রাণে আপ্রাণ চেষ্টা করব সংস্কৃত ভাষাটাকে ইয়ে করার জন্য, যাতে সবার সামনে তুলে ধরতে পারি। স্যার, আর কোনো প্রশ্ন কি আছে কার কাছে? এখানে তো নাটকের মানুষ আছে, নাটকের মানুষেরা তো সব আমার মানুষ, জগতের মানুষ। জি, আপনি করতে পারেন প্রশ্ন। তো কি ভবিষ্যতে কি চিন্তা ভাবনা? পড়ছি, বিষয়টা আমার ভালো লাগে, করতে ভালো লাগে, মনে আনন্দ পাই, তাই আমি শিখছি। আর যদি আমার পেশা হিসেবে আমি ভবিষ্যতে কি করতে চাই, এইটি স্যার আমার কাছে অন্য জায়গা। সেই জায়গা থেকে স্যার আমি ছোটোবেলা থেকে স্কাউটিং করতাম। তো আমি চাচ্ছি যে আমি প্রফেশনাল স্কাউটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। আর স্যার নাটকের ব্যাপারটা, নাটক ও নাট্যতত্ত্বে পড়ার জায়গাটা হচ্ছে আমার আনন্দের জায়গা থেকেই আমি করছি, শেখার জন্যই পড়ছি স্যার। তো ছবি আঁকা নিয়ে তোমার কি ভাবনা? আমার ইচ্ছে হচ্ছে যে একটা অনেকে হচ্ছে সমাজ সম্পর্কে লিখে প্রকাশ করে, আমার হচ্ছে যে আমি সমাজের সামনে এই জিনিসটা হচ্ছে এঁকে তুলে ধরবো, যে আমার জায়গাটা আমি এইভাবে তুলে ধরবো। আর হচ্ছে সমাজে চারুকলা নিয়ে যে বা এই যে ছবি আঁকা নিয়ে যে একটা কি বলা যায় ওটাকে, হ্যাঁ, বিরূপ যে একটা মনোভাব আছে, সেই জায়গাটা আসলে ক্লিয়ার করার ব্যাপারটা। স্যার, আমরা এখন অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, কয়েকটি প্রশ্ন করে অনুষ্ঠান শেষ করে ফেলবো। প্রথমেই যেটি বলবো যে বাংলাদেশে এখন অনেক টিভি চ্যানেল, সামনে আরও টিভি চ্যানেল আসছে। তো আমি যেটা জানতে চাইবো যে সেই সময় আপনাদের সময়তে খুবই টিভি চ্যানেল বলতে বাংলাদেশে একটাই টিভি চ্যানেল ছিল এবং সেখানে যে গৌরবের সাথে তখনকার অনুষ্ঠানগুলো নিজেদের জায়গা করে নিয়েছিল। তো এখন এত টিভি চ্যানেল, আপনি কি মনে করেন যে এখন আমাদের যে নাটক যারা তৈরি করছে বা অন্যান্য বিনোদন রিয়েলিটি শো তৈরি করছে তা কতটুকু সময় উপযোগী এবং এটার ভবিষ্যৎ আসলে কোন দিকে? এখন তো এই পুরো বাজেটটাই এলোমেলো হয়ে গেছে, এটা ঠিক হতে সময় লাগবে।
তো আমার কাছে খুব অবাক লাগে যে যারা টেলিভিশন চ্যানেল চালাচ্ছেন বা নতুন নতুন টিভি চ্যানেল নিচ্ছেন, তারা আর যাই হোক ব্যবসায়িক চিন্তাভাবনা থেকে নিচ্ছেন বলে আমার মনে হয় না। কারণ এখন 2-4টা হাতে গোনা টেলিভিশন চ্যানেল ছাড়া কোনো চ্যানেলই লাভের মুখ দেখে না। এটা আমি খুব ভালো করে জানি, কারণ আমিও একটা টেলিভিশন চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলাম। তাহলে প্রশ্নই উঠতেই পারে যে কেন তারা টেলিভিশন চ্যানেল চালাচ্ছেন। সেই প্রশ্নটা আমার মধ্যেও আছে যে কেন চালাচ্ছেন। উদ্দেশ্য যদি আলাদা হয় সেক্ষেত্রে তো সেখানে আমার মনে হয় তাদের হয়তো অন্য কোথাও অন্য কোনোভাবে লাভ হচ্ছে। তা নাহলে এটা কেন চালাচ্ছেন যদি তারা প্রকৃত ব্যবসায়ী হয়ে থাকেন। আর তারা যদি মনে করেন যে না এটা সমাজসেবা করছেন, তাহলে তো আমার বলার কিছু নেই। প্রত্নতাত্ত্বিক নিদর্শন আপনার সংস্কৃতি মন্ত্রণালয় সারা দেশে 448টি স্থানকে চিহ্নিত করেছেন, তো সেগুলো সংরক্ষণ করার ব্যাপারে আপনাদের উদ্যোগটা কোন সেগুলো পর্যায়ে? নিয়ে খুবই বিপদের মধ্যে আছি। এই কারণে বলি যে আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে। এক তো হলো যেগুলো মাটির উপরে আছে সেগুলোর রক্ষণাবেক্ষণ, আর খনন কাজের ভেতর দিয়ে নতুন নতুন আবিষ্কার হচ্ছে, সেগুলো খনন কার্য পরিচালনা করা এবং সেগুলোরও সংরক্ষণ। তো আমরা এগুলো নিয়ে খুবই চাপের মধ্যে আছি। আমাদের এই কাজের জন্য যথেষ্ট সংখ্যক বিশেষজ্ঞও নেই আমাদের, সেখানেও স্বল্পতা রয়েছে। তো ফলে আমরা বিদেশে পাঠিয়ে প্রশিক্ষণ দেওয়া বা বিদেশিদের এনে এখানে প্রশিক্ষণ দেওয়া ইত্যাদি কাজগুলো করছি। আর যতটুকু পারি আমরা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছি। এক্ষেত্রে যে বাজেটের যে জায়গাটা, এটা কতটুকু আপনি মনে করেন যে আমাদের যে প্রচুর টাকা দরকার। এবং হয় কি এখানে একটি দৃষ্টিভঙ্গিরও একটা ব্যাপার আছে যে যেমন বিদেশে তারা প্রত্নতত্ত্ব বা ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে অনেক বেশি জোর দেন বা অনেক বেশি টাকা খরচ করেন, এই কারণে যে এইগুলো কিন্তু তাদের জন্য আর্থিকভাবে লাভজনক। কারণ প্রচুর বিদেশি পর্যটক চলে আসে এগুলো দেখার জন্য। আমরা সেই জায়গাটিতে এখনো পৌঁছতে পারিনি। আমাদের পর্যটন শিল্প খুবই দুর্বল। কিন্তু যতটুকু দুর্বল হোক তার মধ্যেও কিন্তু যেটি খুব উল্লেখযোগ্য, আমি পত্রিকায় পড়েছি, একটি সমীক্ষায় দেখা গেছে যে মানুষ যারা পর্যটক যারা এসেছেন, আমরা তো মনে করি সবাই কক্সবাজার যেতে চায় অথবা রাঙামাটি যেতে চায়, বিষয়টা কিন্তু তা হয়নি। শতকরা 60% বা তারও বেশি লোক যারা তারা গেছেন মহাস্থানগড় দেখতে, পাহাড়পুর দেখতে, 60 গম্বুজ মসজিদ দেখতে, কান্তজির মন্দির দেখতে। অর্থাৎ বিদেশি যারা আসেন তারা কিন্তু এগুলোর খোঁজখবর নিয়েই আসেন এবং এগুলোতেই তারা বেশি যেতে চান। সুতরাং আমাদের উচিত হবে সেই বিষয়গুলো মাথায় রেখেই ভবিষ্যৎ পরিকল্পনা করা। আমি আরেকটা জিনিস বলবো যে আমি অনেক জায়গায় দেখেছি যে আপনাদের অনেক ব্যক্তি কাজ করছেন সংরক্ষণ কাজের জন্য। আমি ঠিক জানতে চাইবো তারা কতটুকু অভিজ্ঞ, কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে যেখানকার যেটা কালার থাকার কথা বা যে জিনিসটা যেভাবে সংরক্ষণ করে রাখার দরকার সেভাবে কিন্তু চোখের মধ্যে আমরা পড়ছে না। এগুলো যেটা হয়েছে যে অতীতে বেশ কিছু ভুল হয়েছে এবং ভুল থেকেও কিন্তু শিক্ষা নেওয়া হয়েছে। এটাই হলো আশার কথা যে অতীতে যে ধরনের ভুলগুলো হয়েছে সেগুলো থেকে শিক্ষা নিয়ে এখন কিন্তু অনেক সতর্কতার সঙ্গে এবং যত্নের সঙ্গে কাজগুলো করার চেষ্টা করা হচ্ছে। আমরা ইতিমধ্যে কিছু কিছু এই ধরনের সংস্কার কাজ করেছি, সেগুলো খুব প্রশংসিত হয়েছে। যেমন হাতের কাছেই আছে আমাদের লালবাগ কেল্লা এবং সোনারগাঁয়ে বড় সর্দার বাড়ি। এগুলোর যে রেস্টোরেশন যেগুলোকে আমরা বলি আর কি, পুনরুদ্ধার বা সংস্কারের কাজ, সেগুলো একেবারে ব্যাকরণসম্মতভাবে বা বিজ্ঞানসম্মতভাবেই কিন্তু করা হয়েছে এবং ভবিষ্যতে আমরা এই ব্যাপারগুলোতে খুবই আমরা নজর রাখছি। প্রধানমন্ত্রী বলেছিলেন যে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম করার কথা, সেই বিষয়ে অগ্রগতি আমরা একটি স্থান নির্বাচন করেছি, এখন আমরা নকশা প্রণয়নের কাজে হাত দিচ্ছি। আশা করি এটি হবে, খুব শিগগিরই হবে, মানে কাজ শুরু করতে পারবো আমরা। শেষ একটি প্রশ্ন দিয়ে অনুষ্ঠানটি শেষ করব। আবারও একটু অভিনয়ের দিকে আসব। তো আমি আপনার জীবনের অভিনয়ের অধ্যায়ের অভিনয় জীবনের একটা স্মরণীয় ঘটনা জানতে চাইবো এবং তার মধ্যেই অনুষ্ঠানটা আমি শেষ করব। আমার অভিনয় শুরু করার ব্যাপারটাই স্মরণীয়, কারণ আমি কোনোদিন ভাবিনি যে আমি অভিনয় করব। অভিনয় চিন্তাটা এটা একটা কাকতালীয়ভাবেই ঘটেছে। এমনিতে এইসব ব্যাপারে আমার আকর্ষণ ছিল। আমার বাবা মা দুজনেই শিক্ষক ছিলেন, তারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতেন। আমাদের বাড়িতে সবসময় গানের মহড়া হচ্ছে, নাটকের মহড়া হচ্ছে, এরকম ছোটোবেলা থেকেই দেখে এসেছি। আমিও দু একটা নাটকে অভিনয় করেছি, আবৃত্তি করতাম, ছবি আঁকতাম।
এগুলো সবাই যেরকম করে, বাচ্চারা তো সবাই স্কুল জীবনে সবাই সব কিছু করে, সবাই ফুটবল খেলে, সবাই ক্রিকেট খেলে, তো ওইরকম আর কি। কিন্তু অভিনয় একদম নিয়মিত করবো এরকম ভাবিনি কখনো। এটা ঘটেছে স্বাধীনতার পরে, আমি এই নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হই এবং সেখানেও আমি প্রথম দিকে অভিনয় করার কথা ভাবিনি। কারণ বিশ্ববিদ্যালয় জীবনে আমরা বড় বড় অনুষ্ঠান করেছি, সাংস্কৃতিক সংসদ বলে একটি সংগঠন ছিল, সেটার সভাপতি ছিলাম আমি। তখন আমরা বড় বড় শিল্পীদের নিয়ে এসে, এখন যারা অনেক নাম করা শিল্পী, তখন হয়তো অত পরিচিত ছিলেন না, তাদের নিয়ে নাটক করিয়েছি বিশ্ববিদ্যালয়ে। এবং সেগুলো সবসময় আমাদের এই তখনকার নাটক, আবৃত্তি, কবিতা, সঙ্গীত, সব নৃত্য, সব কিছুরই লক্ষ্য ছিল যে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের আন্দোলন। একদম মানে এই ব্যাপারে আর কোনো দ্বিতীয় কোনো চিন্তা ছিল না। তো স্বাধীনতার পরে যখন নাগরিকের সঙ্গে যুক্ত হলাম, আলী জাকেরের সঙ্গে আমার পরিচয় হলো, আমি একদিন মহড়ায় গেলাম। মহড়ায় যাওয়ার পরে আমাকে সবাই দেখে, আমরা কিছু পরিচিত মানুষ পেলাম, তারা বললো যে এই যে প্রম্পটার পাওয়া গেছে। আমি মাঝে মধ্যে প্রম্পট করতাম, তো আমি বসে বসে ওদের সঙ্গে প্রম্পট করতে শুরু করলাম। এর মধ্যে একটি ঘটনা ঘটলো, রশিদ হায়দারের লেখা একটি নাটক তৈল সংকট, ওটাতে অভিনয় করছিলেন আবুল হায়াত এবং এই যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন সুলতানা কামাল, দুজনে দুটো চরিত্রে অভিনয় করছিলেন। আমি অ্যাজ ইউজুয়াল প্রম্পট করি। তো একটা দৃশ্য ছিল, একটা মারামারি দৃশ্য ছিল আর কি। আমি এত খুব বিশদ ঘটনায় যাচ্ছি না। তো মারামারি দৃশ্যে বাদল রহমান চলচ্চিত্র নির্মাতা, আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, প্রয়াত হয়েছেন, তিনি আমাদের মধ্যে নেই আর। তো খুব ভালো অভিনেতা ছিলেন। তার হঠাৎ করে একটা ঘুষি লেগে গেল আবুল হায়াতের নাকে, তারপর দরদর করে রক্ত পড়ছে। আবুল হায়াতকে হাসপাতালে ভর্তি করা হলো এবং আগামী কয়েকদিন তার পক্ষে আর মহড়ায় আসা তো দূরের কথা, বিছানা থেকে ওঠা সম্ভব নয়। অথচ তার একদিন পরে নাটক, টিকিট বিক্রি হয়েছে। কি করা? আলী জাকের নির্দেশক, তিনি বললেন যে এই চরিত্রে নূর অভিনয় করবে, কারণ ও প্রম্পট করে, মুখস্থটা মোটামুটি ওরই আছে, আর কারো পক্ষে এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয়। এই একদিন এক রাত আমি এবং সুলতানা কামাল প্র্যাকটিক্যালি 24 ঘন্টার মধ্যে মানে 18 ঘন্টারই মহড়া দিলাম, দিয়ে আমাকে মোটামুটি গলা ধাক্কা দিয়ে মঞ্চে নামানো হলো। এই আমার নাটকের অভিনয়ের শুরু। একটা মানে ঘটনার মধ্যে দিয়ে আপনার যেখানে এটাই আমার সবচেয়ে স্মরণীয় ঘটনা। স্মরণীয় ঘটনা। আচ্ছা, এখন যারা অভিনয় করছে তাদের জন্য আপনার কোনো মেসেজ আছে কিনা? এখনকার অভিনেতাদের জন্য তো আমার খুব মায়া লাগে। তার কারণটা হলো যে ওরা যে ধরনের স্ক্রিপ্টে অভিনয় করে, এইসব স্ক্রিপ্টে অভিনয় করা সম্ভব না। এত জোড়াতালের স্ক্রিপ্ট এগুলো, এবং হয়তো এগুলো অল্প সময়ে লেখা হচ্ছে, তাড়াতাড়ি নাটক বানানোর চেষ্টা করা হচ্ছে কম খরচে। কারণ যারা এই আপনাদের টেলিভিশন চ্যানেল যেগুলো আছে, তারা টাকা পয়সা দিতে চান না ঠিক মতো, মানে কম দেন, সে কারণে তাড়াহুড়ো করে বানায়। সব কিছুই তাড়াহুড়ো করে হচ্ছে, ফলে আমাদের যারা ভালো অভিনেতা যারা আছেন, তারা কেউ অভিনয় করতে পারছেন না আসলে। তাদের জন্য তো হুমায়ুন আহমেদ নেই, আমাদের জন্য হুমায়ুন আহমেদ ছিলেন, আপনি আমাদের জন্য পেলে আব্দুল্লাহ আল মামুন ছিলেন, আতিকুল হক চৌধুরী ছিলেন, তো এই মানুষগুলো তো ছিলেন, মমতাজউদ্দিন আহমেদ ছিলেন। জি, এখন এত ব্যস্ততার মধ্যে যদি আপনি সময় পান, সেক্ষেত্রে কি অভিনয় করবেন? আমি করেছি তো সম্প্রতি এই ঈদে, শখ করে করেছি আমি আর সুবর্ণা, প্রায় 17 বছর পরে। মানুষকে স্পর্শ করে এরকম একটি গল্প, তো দুজনে মিলে অভিনয় করলাম 17 বছর পরে, ভালোই লাগলো। তো বিটিভিতেই সম্ভব, কারণ আমার পক্ষে তো এখন প্যাকেজ নাটক করা সম্ভব না যে সারাদিন ধরে বাইরে গিয়ে শুটিং করলাম। বিটিভিতে হয়তো সন্ধ্যার পরে গেলাম, 3-4 ঘন্টা শুটিং করলাম, সেভাবে কিছু কাজ করতেই পারি। আপনাকে ধন্যবাদ, আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন অনেক ব্যস্ততার মধ্যেও। আপনাকে ধন্যবাদ, আর বিশেষ করে এদের সবাইকে। তো এই তরুণ প্রজন্ম, আমি খুবই আশা করি যে এই ওরাই তো আমাদের ভবিষ্যৎ, এবং আমি কিন্তু তাদের উপরে আমার আস্থা প্রচুর। এই কারণে বলি যে আমরা যে গণজাগরণ মঞ্চ দেখেছি, সেই গণজাগরণ মঞ্চ দেখে অন্তত এইটুকু ভাববার মতো আস্থা তৈরি হয়েছে যে আমাদের তরুণরা ভুল পথে যাচ্ছে না, যাবে না। যতই আমরা জঙ্গিবাদের কথা বলি, যতই আমরা অপসংস্কৃতির কথা বলি, আমাদের তরুণ সমাজ পথভ্রষ্ট হবে না। সেই ক্ষেত্রে ধন্যবাদ আমন্ত্রিত শিক্ষার্থীদেরও। দর্শক, আপনাদের বিভিন্ন প্রশ্ন, সমসাময়িক ঘটনা সম্পর্কে জানতে বা মতামত থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক নিউজ ইনসাইট, NTV, BSCC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন newsinsight@ntvbd.com এই অ্যাড্রেসে।
আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই অ্যাড্রেসে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি।